প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের অনলাইন ক্লাসটি শুরু করছি। আজকে দ্বিতীয় বর্ষের তোমাদের যে কেমিক্যাল ইকুইলিব্রিয়ামের ক্লাস চলছিল তার তৃতীয় ক্লাসটি এবং সর্বশেষ ক্লাসটি নিব। আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো মনোযোগ সহকারে স্টাডি করেছো। আজকে পড়াবো থার্মোডাইনামিক্স অফ এটিপি। এটা মূলত তোমরা বায়োলজিতে পড়েছো খুব ভালোভাবে, এই সম্পর্কে আশা করি তোমাদের নলেজ আছে। এখন এটার যে থার্মোডাইনামিক্স, আসলে থার্মোডাইনামিক্স এর সাথে এটিপিটা কিভাবে জড়িত সেই জিনিসটাই মূলত আলোচনার মুখ্য বিষয়। চলো তাহলে আমরা ক্লাসটি শুরু করি। দেখো, প্রথমে আমরা জেনে নিব হোয়াট ইজ এটিপি। এটিপি বলতে আসলে আমরা কি বুঝি। এটিপি এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তার মানে বোঝা যাচ্ছে এখানে অ্যাডিনোসিন গ্রুপের সাথে ফসফেট গ্রুপ থাকবে। দেখো এখানে কি বলা হয়েছে, এটিপি ইজ এনার্জি রিচ অর্গানিক কম্পাউন্ড হুইচ স্টোরস বায়োলজিক্যালি ইউজেবল ফর্ম অফ এনার্জি। তার মানে এই যে এটিপি, এটা মূলত এক মানে জৈব যে মানে জীবদেহে শক্তি হিসাবে এটা স্টোর অবস্থায় থাকে। এটা একটা জৈব যৌগ। দেখো, ইউনিভার্সাল ক্যারিয়ার অফ কেমিক্যাল এনার্জি ইন লিভিং ওয়ার্ল্ড। তার মানে যত আমাদের যে জীবকোষ আছে, সেই জীবকোষের ভেতরে এক ধরনের রাসায়নিক বাহক, এক ধরনের এনার্জি, রাসায়নিক এনার্জি হিসেবে এটা আসলে এই বাহক হিসেবে কাজ করে। তার মানে এটিপি মানেই হচ্ছে এনার্জি। এনার্জি স্টোর অবস্থায় থাকতে পারে, এটা এনার্জি ক্যারিয়ার হিসেবে ব্যবহৃত হয়, এবং এটা এনার্জি, যাই বলো এনার্জি রিলেটেড যত কিছু সেটা মূলত জীবকোষে এটিপি হিসেবেই থাকে। এটা দেখো একটা গুরুত্বপূর্ণ কথা এখানে আছে। এটিপি কি বলা হচ্ছে, এনার্জি কারেন্সি অফ সেল। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। তার মানে কি, এটা হচ্ছে এনার্জি কয়েন অথবা এটা ব্যাটারি। ব্যাটারি কি করে, এনার্জি সঞ্চয় হিসেবে সঞ্চয় করে রাখে। ব্যাটারি হচ্ছে এনার্জি সঞ্চয় করে রাখে, যেটা আমরা পরবর্তীতে ব্যবহার করি। আর এটিপি হচ্ছে কোষের সেই ব্যাটারি বা কারেন্সি। দেখো, এনার্জি রিলিজড when ATP is hydrolyzed to ADP and AMP। এডিপি মানে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট, আর এএমপি মানে অ্যাডিনোসিন মনোফসফেট। তার মানে এটিপি থাকে হচ্ছে স্টোর অবস্থায়। এটা যখন এটিপি থেকে এডিপি অথবা এএমপি তে রূপান্তরিত হয়, তখনই মূলত এই যে ফসফেট গ্রুপটি ফসফেট গ্রুপ তৈরি হয়, আর এখানে এনার্জি তৈরি হয়। দেখো, এটিপি সাথে পানির বিক্রিয়া এডিপি তৈরি হয়েছে, ফসফেট তৈরি হয়েছে, আর 7.3 কিলো ক্যালোরি শক্তি তৈরি হয়েছে। এটাই হচ্ছে মূলত যে এটিপি হচ্ছে কি করে, শক্তি প্রদান করে। এরপরে দেখো কি বলেছে, এনার্জি স্টোর। আবার যখন এনার্জি স্টোর করে রাখার প্রয়োজন হয়, আচ্ছা যখন এনার্জি প্রয়োজন হয় তখন এডিপি তে ভেঙে এনার্জি দেয়। আবার যখন এনার্জি স্টোর করে রাখার প্রয়োজন হয় তখন এডিপি আবার ফসফেট গ্রুপের সাথে যুক্ত হয়ে এটিপি হিসেবে সেটা স্টোর অবস্থায় থাকে। এটাই হচ্ছে এটিপি। দেখো এটিপির গঠনটা কি আগে একটু বলেছি। এটিপি মূলত তিনটি গ্রুপ নিয়ে গঠিত, অ্যাডেনিন, রাইবোজ আর তিনটা ফসফেট গ্রুপ। দেখো, অ্যাডেনিন আর রাইবোজ মিলে অ্যাডিনোসিন, আর এই অ্যাডিনোসিনের সাথে ফসফেট গ্রুপ মিলে তৈরি হয় এটিপি, এডিপি, এএমপি, যেটাই বলি না কেন। ফার্স্ট ফসফেট গ্রুপ ইজ অ্যাটাচড টু রাইবোজ এন্ড দেন ইচ আদার ইন এ লিনিয়ার ফ্যাশন। একটা ফসফেট গ্রুপ থাকলে অ্যাডিনোসিন মনোফসফেট, দুইটা ফসফেট গ্রুপ থাকলে অ্যাডিনোসিন ডাইফসফেট, তিনটা ফসফেট গ্রুপ থাকলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। খেয়াল করো, এখানে এটিপি স্ট্রাকচার দেখানো হয়েছে। এই যে অ্যাডিনোসিন ট্রাইফসফেট মানে এটিপি, এটা আনস্টেবল ফসফেট বন্ড দ্বারা গঠিত। খেয়াল করো, এই যে দেখো এখানে এতটুকু হচ্ছে অ্যাডিনোসিন গ্রুপ, এই যে একটা ফসফেট থাকলে এএমপি, অ্যাডিনোসিন মনোফসফেট, দুইটা ফসফেট গ্রুপ থাকলে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এবং তিনটা ফসফেট গ্রুপ থাকলে এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এটাই আসলে বলেছিলাম। খেয়াল করো, এখন ফসফেট গ্রুপ যুক্ত হওয়া মানে হচ্ছে এনার্জি স্টোর হলো। ফসফেট গ্রুপ একটা খুলে যাওয়া মানে সেখান থেকে এনার্জি রিলিজ হলো। এখন দেখো এখানে আরো একটা স্ট্রাকচার দেখানো হয়েছে। এই যে অ্যাডিনিন, রাইবোজ, সুগার, দেন তিনটা ফসফেট। তাহলে আগের মতোই একটা ফসফেট থাকলে হবে এএমপি, দুইটা ফসফেট বিটা ফসফেট পর্যন্ত থাকলে হবে এডিপি, আর তিনটা থাকলে হবে এটিপি। আশা করি এটিপির গঠন তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো। এখন দেখো এটিপি ফাংশন বা এর কাজটা কি। আগেই বলেছিলাম এটিপি স্টোরেজ অফ এনার্জি, এনার্জি সঞ্চয় করে, সাপ্লাই অফ এনার্জি, এনার্জি দেয়, মিনিমাইজেশন অফ এনার্জি ওয়েস্টেজ,
মানে এনার্জি যেন অপচয় না হয় সেই কাজটি করে। ফসফেট গ্রুপ যদি প্রয়োজন হয় সেই ডোনার হিসেবে এরা কাজ করে। এখন দেখো, তাহলে এই যে আমরা এটিপি নিয়ে বললাম, এটিপি তাহলে তৈরি হচ্ছে কি প্রক্রিয়ায়? এটিপি তৈরি হচ্ছে মূলত শ্বসন বা রেসপিরেশন প্রক্রিয়া। তাহলে রেসপিরেশন বা শ্বসন বলতে আমরা কি বুঝি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীবকোষস্থ জটিল জৈব যৌগ জারিত হয়, ফলে জৈব যৌগের সঞ্চিত স্থিতিশক্তি রূপান্তরিত হয়ে রাসায়নিক গতিশক্তিতে পরিণত হয়, তাকেই মূলত শ্বসন বলে। শ্বসন সম্পর্কে তোমরা অনেক ভালো জানো, কারণ এগুলো তোমাদের যে ইন্টারমিডিয়েটের জৈব বায়োলজিতে ছিল। আচ্ছা, র ম্যাটেরিয়ালস শ্বসনের ক্ষেত্রে লাগবে গ্লুকোজ আর অক্সিজেন। আর এই শ্বসন প্রক্রিয়া শেষে আমরা পাবো হচ্ছে 38 এটিপি অথবা 686 কিলো ক্যালোরি অথবা 2870 কিলো জুল এনার্জি। এই যে বলেছিলাম, তাহলে এটিপি শ্বসন প্রক্রিয়ার মাধ্যমে মূলত এই শক্তিটা তৈরি হয় বা এটিপিটা তৈরি হয়। আর এটার বাই প্রোডাক্ট হিসেবে আমরা পাই হচ্ছে কার্বন ডাই অক্সাইড। দেখো, শ্বসনের মূল রিঅ্যাকশন হচ্ছে গ্লুকোজ প্লাস কার্বন ডাই অক্সাইড, আবার পানি পাচ্ছি, কার্বন ডাইঅক্সাইড পাচ্ছি, তার সাথে আমরা এই যে এটিপি অথবা 686 কিলো ক্যালোরি এনার্জি পাচ্ছি। এখন আজকে আমাদের যে পড়ার প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে থার্মোডাইনামিক্স অফ এটিপি। তাহলে থার্মোডাইনামিক্স অফ এটিপি মানে হচ্ছে যে এনার্জিটা যে তৈরি হচ্ছে, আমাদের থার্মোডাইনামিক্সটা কি ছিল? তাপগতিবিজ্ঞান। তাহলে তাপগতিবিজ্ঞানে শক্তির সাথে যে রিলেটেড, তার মানে এটিপি তৈরি হচ্ছে, এই যে এনার্জি তৈরি হচ্ছে, এটাই হচ্ছে থার্মোডাইনামিক্স এর সাথে আসলে থার্মোডাইনামিক্যালি তৈরি হচ্ছে। খেয়াল করো, আমরা যদি একটা ওভারভিউ দেখে থাকি শ্বসনের, তাহলে এখানে কি হয় মূলত? এই শ্বসনটা ইনভলভ হচ্ছে গ্যাসিয়াস এক্সচেঞ্জের সাথে, যেখানে এক্সটার্নাল মানে এক্সটার্নাল বহির্ভূত হবে, বহিঃশ্বসন হতে পারে আর অন্তঃশ্বসন হতে পারে। তার মানে রেসপিরেশন মানে কি? নিঃশ্বাস প্রশ্বাস, সেটা বহিও হয় আবার অন্তও হয়। আর আরেকটা আছে ক্যাটাবলিক, এটা এক্সার্গনিক। এক্সার্গনিক প্রসেস সম্পর্কে তোমরা আগের ক্লাসে জেনেছো যে এক্সার্গনিক আসলে কি। আর একটা হচ্ছে ফর্মেশন অফ ওয়াটার, আর একটা হচ্ছে পানি তৈরি হয়। আচ্ছা, এখন দেখো, রেসপিরেশন মূলত দুই প্রকার, টাইপস অফ রেসপিরেশন। একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। অ্যারোবিক মানে কি? অ্যারোবিক মানে হচ্ছে সবাত শোষণ। আর একটা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন, অবাত শোষণ। অ্যারোবিক রেসপিরেশন হচ্ছে the oxidation of the glucose with the help of atmospheric oxygen is called aerobic respiration। তার মানে যে শ্বসন পদ্ধতিতে অক্সিজেনের সাহায্যে হয় সেটাই হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন। এখানে দেখো, গ্লুকোজের সাথে অক্সিজেন ব্যবহৃত হয়, কার্বন ডাইঅক্সাইড, পানি এবং এটিপি তৈরি হয়েছে। এই যে এটিপি 38টি হলেও এখন বর্তমান ধারণা অনুযায়ী এটাকে বলা হয় 36টি এটিপি তৈরি হয়েছে। আর দেখো, অ্যানারোবিক রেসপিরেশন, তার মানে যে রেসপিরেশন অক্সিজেনের অনুপস্থিতিতেই ঘটে তাকে বলা হচ্ছে অ্যানারোবিক রেসপিরেশন। The partial oxidation or organic food in the absence of atmospheric oxygen is called anaerobic respiration। দেখো, এখানে গ্লুকোজ ভেঙে অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড আর দুইটা এটিপি তৈরি হয়েছে। এরপর হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন নিয়ে মূলত আমরা একটু বেশি আলোচনা করব আজকে। অ্যারোবিক রেসপিরেশনটা কয়টা ধাপে সম্পন্ন হয়? 4টা ধাপে। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, দ্বিতীয় ধাপ হচ্ছে অক্সিডেটিভ কার্বক্সিলেশন বা এটাকে অ্যাসিটাইলেশনও বলা হয়, থার্ড হচ্ছে ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র, আর হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। আচ্ছা, এখন দেখো, প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস। এখানে আমি সংক্ষেপে বলে যাব গ্লাইকোলাইসিস প্রক্রিয়া। মূলত থার্মোডাইনামিক্স এর সাথে এই গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা সংক্ষেপে দিলে হবে, শুধু আমরা জানবো যে কোন ধাপে কতগুলো শক্তি বা এটিপি তৈরি হচ্ছে। দেখো, প্রথমে কি হয়? এটিপি থেকে একটা ফসফেট গ্রহণ করে গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। এরপরে ধাপে কি হয়? গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 6 ফসফেটে রূপান্তরিত হয়। এরপরে কি হয়? ফ্রুক্টোজ 6 ফসফেট এটিপি থেকে একটি ফসফেট গ্রহণ করে ফ্রুক্টোজ 16 বিস ফসফেটে পরিণত হয়। এটা মূলত একমুখী বিক্রিয়া। দেন ফ্রুক্টোজ 16 বিস ফসফেট ভেঙে কি হচ্ছে? এক অণু 3 ফসফোগ্লিসারালডিহাইড এবং এক অণু ডাইহাইড্রক্সি অ্যাসিডন ফসফেট সৃষ্টি হয়। এখন দেখো, এরপরে কি হচ্ছে ঘটনাটা? 3 ফসফোগ্লিসারালডিহাইড এক অণু অজৈব গ্রহণ করে কি করছে? 13 বিস ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এখানে আসলে কি হয়? অজৈব ফসফেট আর এনএডি অংশগ্রহণ করে, ফলে NADH প্লাস হাইড্রোজেন আয়ন সৃষ্টি হয়। আর এই বিক্রিয়াটি মূলত দ্বিমুখী। তার মানে NAD থেকে NADH হাইড্রোজেন আয়ন
তৈরি হয়, আবার এটা থেকে এনএডি তৈরি হয়। দেন 1,3-বিস ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফেট হারিয়ে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হয়। এরপরে হচ্ছে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের কার্যকারিতায় কি তৈরি করলো, 2 ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হলো। এই প্রক্রিয়াটাও হচ্ছে দ্বিমুখী। এর পরের ধাপে দেখো 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড ইনলেস এনজাইমের কার্যকারিতায় ফসফোইনল পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। এই প্রক্রিয়াটাও দ্বিমুখী। দেন ফসফোইনল পাইরুভিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের কার্যকারিতায় পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। আর এই যে পাইরুভিক অ্যাসিডে পরিণত হওয়াটাই মূলত গ্লাইকোলাইসিসের মূল প্রক্রিয়া। পাইরুভিক অ্যাসিড পর্যন্তই হচ্ছে গ্লাইকোলাইসিস পদ্ধতি। দেখো গ্লাইকোলাইসিস প্রক্রিয়া এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করার সময় 4টি এটিপি আর 2টি এনএডিএইচ হাইড্রোজেন আয়ন উৎপন্ন হয়। কিন্তু গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হওয়ার সময় কি হয়, 2টি এটিপি আসলে খরচ হয়ে যায়। কাজেই গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় নেট উৎপাদন হচ্ছে মূলত 2টা এটিপি, 2টি এনএডিএইচ হাইড্রোজেন আয়ন এবং 2 অণু পাইরুভিক অ্যাসিড। আর এই যে 2 অণু পাইরুভিক অ্যাসিড তৈরি হয় তার সাথে সাথে যে 2 অণু এটিপি তৈরি হয়, এই প্রসেসটি হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস পদ্ধতিটি আমি একটু ছকে দেখানোর চেষ্টা করেছি। খেয়াল করো, যে জিনিসগুলোর বর্ণনা দিলাম সেগুলোই মূলত এই পুরোটাতে দেখানো হয়েছে। এই যে গ্লুকোজ থেকে স্টার্ট হলো, এখানে দেখো এটিপি থেকে এডিপি তৈরি হলো, গ্লুকোজ 6 ফসফেট তৈরি হলো, দেন 6 ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি হলো, সাথে সাথে কিন্তু দেখো এই যে এই কাজগুলো হচ্ছে। দেন তোমার ফ্রুক্টোজ 1,6-বিসফসফেট তৈরি হলো, এখানে এই যে পড়লাম প্রক্রিয়াটি দ্বিমুখী। 3 ফসফোগ্লিসারালডিহাইড দেন ফসফোগ্লিসারালডি ডাইহাইড্রোজিনেস এনজাইমের সাহায্যে এই যে এই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। দেন ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সাহায্যে 3 ফসফোগ্লিসারালডিহাইড তৈরি হলো। দেন এই যে এখানে ফসফোগ্লিসারোমিউটেজ এনজাইমের সাহায্যে 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। ইনলেস এনজাইমের সাহায্যে ফসফোইনল পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। দেন পাইরুভিক অ্যাসিড কাইনেজ এনজাইমের সাহায্যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো। আর এই যে ফাঁকে ফাঁকে কিন্তু আমার এডিপি থেকে এটিপি রূপান্তর হচ্ছে, তার মানে আলটিমেট ফল হচ্ছে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এনএডি প্লাস এনএডিএইচ হাইড্রোজেন আয়ন এবং 2 অণু এটিপি। এটাই হচ্ছে গ্লাইকোলাইসিস প্রথম ধাপ। এর পরের ধাপ দেখো, আচ্ছা এখানে গ্লাইকোলাইসিসের যে ফুল প্রক্রিয়ার এই বিক্রিয়াটা সংক্ষেপে দেখানো হচ্ছে। গ্লুকোজ, এডিপি, এনএডি, 2 অণু এডিপি, 2 এনএডি মিলে দেখো পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি আর 2 অণু এনএডিএইচ, যে কথাটি তোমাদেরকে বলা হয়েছিল। এটাই হচ্ছে মূলত অ্যাট এ গ্ল্যান্স গ্লাইকোলাইসিসের বিক্রিয়া। দেখো আমরা এটাকে এভাবেও বলতে পারি যে এই যে এনএডিএইচ ডাইরেক্টলি, যাই হোক এটা দিলেই হবে, প্রথম বিক্রিয়াটি দিলেই হবে। আচ্ছা এরপরে আমরা দেখবো হচ্ছে ক্রেবস চক্র। ক্রেবস চক্রটা দেখো এটাকে ইয়েও বলা হয়, টিসিএ সাইকেলও বলা হয় বা সাইক্লিক অ্যাসিড সাইকেল। সাইক্লিক কমপ্লিট অক্সিডেশন এন্ড ডিকার্বক্সিলেশন অফ পাইরুভিক অ্যাসিড। যে পাইরুভিক অ্যাসিড তৈরি হলো সেটারই একটা সাইক্লিক অর্ডারে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরির প্রক্রিয়া, এবং এটার ফলে এনার্জি যে রিলিজ হয়, মূলত ক্রেবস চক্রে কিন্তু সর্বোচ্চ পরিমাণে এনার্জি রিলিজ হয়। দেখো হেন্স ক্রেবস থেকে মূলত এটা নাম তৈরি করা হয়েছে। এটা ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া যে ম্যাট্রিক্স সেখানে মূলত ক্রেবস চক্র ঘটে। এটিপি মলিকুল এখানে কিন্তু আসলে কনজিউম হয় না। দেখো the reactions are following, দেখো কি কি প্রসেস হচ্ছে, কন্ডেনসেশন, আইসোমারাইজেশন, ডিহাইড্রোজেনেশন, ডিকার্বক্সিলেশন। কন্ডেনসেশনে কি হয়, অ্যাসিটাইল CoA কম্বাইন উইথ অক্সালোঅ্যাসিটিক অ্যাসিড, এটা প্রেজেন্স অফ ওয়াটারে হয়। আইসোমারাইজেশন হচ্ছে সাইট্রিক অ্যাসিড ফার্স্ট ডিহাইড্রেটস টু ফর্ম সিস nitric acid and then dehydrates to form isocitric acid. তারপর ডিহাইড্রোজেনেশনে কি হয়, isocitric acid oxidizes to form oxalosuccinic acid. ডিকার্বক্সিলেশন প্রসেসে কি হয়, রিলিজ অফ এ কার্বন ডাই অক্সাইড রিলিজ করছে, আর oxalosuccinic acid converts to alpha ketoglutarate acid। আচ্ছা এর পরের ধাপ হচ্ছে অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন। এখানে কি হচ্ছে, alpha ketoglutarate acid oxidizes and decarboxylates and the product combines with CoA to form succinyl CoA। দেখো এটিপি সিনথেসিস এর পরের ধাপ খুবই গুরুত্বপূর্ণ। সাকসিনাইল CoA থেকে কি হচ্ছে, এটা হাইড্রোলাইজ হয়ে সাকসিনিক অ্যাসিড তৈরি করছে। এরপরে হচ্ছে
ডিহাইড্রোজেনেশন, এখানে মূলত এটিপি তৈরি হয়। সাকসিনিক অ্যাসিড ইজ অক্সিডাইজড টু ফিউমারিক অ্যাসিড। হাইড্রেশন, ফিউমারিক অ্যাসিড ইজ কনভার্টেড টু ম্যালিক অ্যাসিড বাই অ্যাডিশন অফ ওয়াটার। আর ম্যালিক অ্যাসিড তখন কি হচ্ছে, অক্সিডাইজড টু ফর্ম অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এইটা এই 8টা ধাপে মূলত ক্রেবস চক্র হচ্ছে, এটা খুবই সংক্ষেপে দেখানো হয়েছে। দেখো এখন এখানে একটি ছকের মাধ্যমে ক্রেবস চক্র দেখানো হয়েছে। তো এটার আসল উদ্দেশ্য হচ্ছে এটিপি কোন ধাপে তৈরি হয়েছে মূলত সেটি দেখানো। দেখো এটা ডাজন্ট নেসেসারি যে তোমাকে এক্সামে আসলে দিতেই হবে, জাস্ট একটু ধারণা যে ক্রেবস সাইকেলটা আসলে কিভাবে হচ্ছে, এই জন্যই তোমাদেরকে আসলে এটা দেয়া। এই যে দেখো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, 6, 7, 8, এই যে 8টা ধাপের বর্ণনা তোমাদেরকে দিলাম। আচ্ছা, এই যে দেখো আমাদের যে এটিপি সিনথেসিস হয়েছিল, এই যে সাকসিনেট তৈরি হলো, ফিউমাইড তৈরি হলো, ম্যালেট তৈরি হলো, দেন অক্সালো অ্যাসিডেট তৈরি হলো। এই 8টা চক্রেই মূলত আমার তৈরি হচ্ছে কি, এই 8টা চক্রে ক্রেবস চক্র সম্পন্ন হচ্ছে। দেখো এই যে এই সব ষষ্ঠ ধাপে কিন্তু আমার এটিপি তৈরি হয়। আচ্ছা, এখন আমরা এই যে নেট এটিপি গেইন এটা একটু দেখি। 8টা NADH2 থেকে 24টা এটিপি তৈরি হয়, 2টা FADH2 থেকে 4টা এটিপি তৈরি হয়। দেখো আগের ক্রেবস চক্রটি খেয়াল করো, কি বলা হয়েছে, NADH2 আর FADH2। এই যে দেখো FADH2 তৈরি হলো না, আর এই যে এখানে NADH2 যে তৈরি হয়, তাহলে NADH2 থেকে কয়টা বলা হয়েছে, 24টা, আর FADH2 থেকে বলা হয়েছে কয়টা, 4টা। আবার ডাইরেক্ট সিনথেসিস থেকে হচ্ছে 2টা, তাহলে টোটাল গেইন হয় এখানে 30টা। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এই যে এটিপি তৈরি হয়েছে থার্মোডাইনামিক্যালি এটাই পড়া। আচ্ছা, এখন আমরা দেখব যে কোন ধাপে কতটি তৈরি হয়। এই যে গ্লাইকোলাইসিসে 2টি এটিপি আর 2টি NADH2, অ্যাসিটাইল কোয়ে যখন সৃষ্টি হয় সেখানে 2টা NADH2 তৈরি হয়। ক্রেবস চক্রে দেখো NADH2 কতগুলো তৈরি হচ্ছে, ইলেকট্রন প্রবাহ তন্ত্রে 6টা এটিপি, 6টা এটিপি, 18টা এটিপি, 4টা এটিপি। এই যে NADH2 থেকে 6টা, এভাবে যে বলা হয়েছিল হিসাবগুলো, তাহলে টোটাল হচ্ছে আমার 38টি এটিপি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের থার্মোডাইনামিক্স অফ এটিপি। এখন আমরা দেখব যে এটিপি যে তৈরি হয়, এই এটিপি আসলে একটা চক্রাকারে তার এনার্জিটাকে একবার রিলিজ করে, আবার এনার্জিটাকে একবার শোষণ করে বা সঞ্চয় করে। খেয়াল করো আমরা আগেই দেখেছি যে এটিপির সাথে মূলত 3টা ফসফেট যুক্ত আছে, তাই না, অ্যাডেনিন প্লাস রাইবোজ, দেন 3টা ফসফেট মিলেই হচ্ছে আমার এটিপি। এখন যখন আমাদের সেলের এনার্জি প্রয়োজন হয় তখন এই এটিপিটা মূলত কি হয়ে যায়, ভেঙে যায়। এটিপি ভেঙে গেলে সেই এনার্জিটা সেল কি করে, অ্যাবজর্ব করে। ঠিক আছে, সেই এনার্জিটা সেলের জন্য চলে যায়। এই যে দেখো এনার্জি চলে যাচ্ছে কিসের জন্য, সেলের ব্যবহারের জন্য। ধরো আমরা যখন দৌড়াদৌড়ি করবো তখন আমাদের শক্তির প্রয়োজন, কিন্তু যখন আমরা শুয়ে আছি তখন তো আমার শক্তির প্রয়োজন নাই। তাহলে ওই এনার্জিটা কখন আসে, আমাদের সেলের ভিতরে যে এটিপি আছে সেই এটিপিটি ভেঙে এনার্জি রিলিজ করে এবং সেই এনার্জি সেল গ্রহণ করে। আবার আমি ধরলাম যে আমার মানে সেলগুলো যখন রিল্যাক্স অবস্থায় আছে, এটিপি তখন এটিপি আকারে সেই এনার্জি যখন স্টোর হবে তখন সেই এনার্জিটা কোথা থেকে আসে, ফুড থেকে আসে। তাহলে এডিপি কি ছিল, এই যে দেখো 2টা ফসফেট অ্যাডেনিন প্লাস রাইবোজ, দেন আরেকটা ফসফেট তখন কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়, যুক্ত হয় এবং এটার সাথে লাগে হচ্ছে এনার্জি, সেই এনার্জি ফুড থেকে আসে, খাবার থেকে আসে, তখন সেটা আবার এনার্জি হিসেবে স্টোর হয়ে থাকে। এই হচ্ছে এটিপি সাইকেল। তার মানে কি, এটিপি সাইকেলের মাধ্যমেই আসলে আমাদের সেলগুলো এনার্জি গ্রহণ করছে, আবার যখন শক্তি সঞ্চয় করে সেলে রাখার প্রয়োজন তখন সেটি সঞ্চয় করে রাখছে। এটাই হচ্ছে এটিপি চক্র। আশা করি তোমরা সকলেই আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তো এই ছিল 3টি ক্লাস তোমাদের কেমিক্যাল যে ইকুইলিব্রিয়াম সেটার উপরে। তোমরা পরবর্তী যে ক্লাস সেটা আমরা চ্যাপ্টার পরের চ্যাপ্টারের জন্য নিব। তো তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো আশা করি সাবস্ক্রাইব করবে, এবং সবাই খুব ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।